আচ্ছা, তো হচ্ছে লাস্ট 15 দিনের রিভিশন নিয়ে আসলে কথা বলবো। তো এই মুহূর্তে যে যেভাবে পড়ছো বা পড়ছো, হয়তো সবাই একটু রিভিশন প্ল্যানে আসো, তোমরা একভাবে পড়াশোনা করছো। কিন্তু আমি যদি লাস্ট 15 দিন বলি, যদি ডিসেম্বরের 12 তারিখ এক্সাম হয়, তো ডিসেম্বরের 12 তারিখ ওই দিন তো আসলে কিছু পড়া হবে না। ইভেন 15 তারিখও ফুল ডে তুমি পাচ্ছ না। 15 তারিখও দেখা যাচ্ছে যে হয়তো সন্ধ্যার আগ পর্যন্ত তুমি পড়াশোনা করবা। হ্যাঁ, এরপরে কিন্তু আলটিমেটলি দেখবা যে এই প্রস্তুতি ওই প্রস্তুতি দোয়া চাইতে চাইতে মোটামুটি চলে গেছে। এরপর দ্রুত ঘুমায় পড়তে হবে, 10টার দিকে ঘুমায় পড়তে হবে। এবং পরীক্ষার আগের দিনের রাত কিরকম গুরুত্বপূর্ণ, যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা এর আগের বার দিচ্ছ তোমরা জানো। আর যারা ফার্স্ট টাইম আর দিবা তাদের ক্ষেত্রে একটু বলি যে পরীক্ষার আগের রাত্রে ঘুমানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। এই সময় তুমি যতই বলো আমার তো ভাইয়া অনেক ঘুম, আমার তো ঘুমাইতে ঘুমাইতে পড়তে বসলেই ঘুম আসে, তুমি দেখবা একটা অদ্ভুত জিনিস, যে ওই দিন তোমার আর ঘুম আসতেছে না। তো এই জন্য ওই দিন কিন্তু তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে মাস্ট মাস্ট ঘুমাইতে হবে। ঠিক আছে? এবং এর বাইরেও আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, যে পরীক্ষার হলে তোমার কি করণীয়, কতগুলা দাগা বা তোমার এই মুহূর্তে তুমি যে প্রবলেম গুলো ফেস করতেছো সেগুলো নিয়েও আমরা ছোটখাটো করে কথা বলবো। কিন্তু আমাদের মেইন যে প্ল্যান সেটা হচ্ছে শেষ 15 দিনের রিভিশন প্ল্যান। তার আগে তোমাকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিসটা দেখাই। সেটা হচ্ছে এবার যে সাবজেক্টগুলো, এর আগে কি ছিল বলো তো? এর আগে ছিল যে বায়োলজি 33, কেমিস্ট্রিতে হচ্ছে 25, ফিজিক্সে 20। মানে ওনারা মনে হয় প্ল্যান করে নিছিল যে পাস করে কমাইতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, ইংলিশে ছিল হচ্ছে 15, জিকেতে ছিল 10। কিন্তু এবার কিন্তু ব্যাপারটা এরকম, খেয়াল করো। বায়োলজি যদি আমি এইভাবে হিসাব করি, বোটানি আর জুওলজি, বোটানিতে 15, জুওলজিতে 15, কেমিস্ট্রিতে 25, ঠিক আছে। কিন্তু বাকি প্রত্যেকটা সাবজেক্টে 15। তুমি কি খেয়াল করছো? ফিজিক্সে 15, ইংলিশে 15, জিকেতে 15। অর্থাৎ এই যে মানবিক গুণাবলী, প্রবণতা এবং মানবিক গুণাবলীর কথা আমরা বলছি, এটা কিন্তু জিকের মধ্যে, তোমরা এটা জানো যে প্রবণতা মানবিক গুণাবলীটা কিন্তু জিকের মধ্যে। ফলে এখন খেয়াল করো ভাইয়া, শুধুমাত্র কেমিস্ট্রি যদি বাদ দাও, তাহলে বোটানিতে 15, বোটানি জুওলজি এত বড় যে অ্যাকচুয়ালি এটাকে আমরা আলাদা সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারি, তোমরা জানো। এবং 15টা করে মার্ক আসে, বোটানি জুওলজি 15, ফিজিক্স 15, ইংলিশ 15, জিকে 15। ফলে আগে আমরা বলতাম যে এই সাবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ, এই সাবজেক্ট কম গুরুত্বপূর্ণ, এইটা বলার কিন্তু সুযোগ আসলে অনেক কমে আসছে। এখন ওভারঅল যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবগুলা সাবজেক্ট আসলে মোটামুটি সমানভাবে গুরুত্বপূর্ণ। সবগুলা সাবজেক্টেই তোমাকে সময় দিতে হবে। এখন তুমি চিন্তা করো যে আমরা অনেকেই হচ্ছে জিকে ইংলিশকে একটু হালকা ভাবে দেখি। আগে বলতাম যে 4 ভাগের 1 ভাগ নাম্বার, এখন কাইন্ড অফ 3 ভাগের 1 ভাগে চলে আসছে জিকে আর ইংলিশ মিলাই। ফলে এই শেষ সময়ে আমি জানি যে তোমরা অনেকে জিকে ইংলিশ ঠিকঠাক পড়ার সময় পাচ্ছ না, তাই না? জিকে ইংলিশ পড়া হচ্ছে না অবশ্য। আমার মনে হয় যে এসএসসির পর মেডিকেল প্রফেশন আমরা যারা শুরু করছি, বেশিরভাগই জিকে ইংলিশ পড়ার সময়ই বাইর করতে পারিনি। আচ্ছা, কে কে জিকে ইংলিশে ঠিকঠাক সময় বাইর করতে পারছো, আর কারা কারা পারো নাই, একটু আমাকে কমেন্টে জানাও। অলরেডি ওরা বলতেছে যে জিকে ইংরেজি নিয়ে ওরা খুব কনফিউজড, ওরা বুঝতেছে না এই জিনিসটা নিয়ে কি করবে। এবং লাস্ট মোমেন্টে আসলে জিকে ইংরেজি কিভাবে পড়া যায় সেটা নিয়ে আমরা এই নিয়ে প্রচুর কথা, প্রচুর উত্তর দিয়েছি। লাস্ট মোমেন্টে জিকে ইংরেজি নিয়ে আসলে কি করবা, কি ফলো করবা। তোমাদের মিম আপু দেখবে একটা ভিডিও দিছে যে রিসেন্ট ছাড়াও আর কি কি টপিক নিয়ে অ্যাকচুয়ালি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পড়া যায়। সেখানে তোমার ন্যাশনাল টপিকগুলো, ইন্টারন্যাশনাল টপিকগুলো সব দেওয়া আছে। রিসেন্টের উপর কয়েকটা ক্লাস আছে। আমরা আমাদের সিক্রেট সাজেশনে রিসেন্টের উপর কয়েকটা জিনিস দিয়েছি। আমরা শেষ মোমেন্টে আমাদের যেগুলো রিসেন্ট মনে হবে আসবার মতো সেগুলো নিয়ে আরো কিছু জিনিস দেব। এবং এগুলোর সংখ্যা বেশি না। সো জিকের ব্যাপারটা এরকম যে জিকেতে ইস্টাবলিশড যে টপিকগুলো, সেই টপিকগুলো তোমার অবশ্যই পড়া লাগবে। এবং তার সাথে অবশ্যই রিসেন্ট টপিকগুলো তোমার পড়া লাগবে। ইংরেজির ক্ষেত্রে আমরা কয়েকটা ব্যবস্থা নিয়েছিলাম, যেমন আমরা ফ্ল্যাশ কার্ড দিয়েছিলাম। এই কার্ড যারা দাও নাই, এটা কিন্তু সবাই সবার জন্য ফ্রি ছিল। এটা শুধু ভর্তিকৃত স্টুডেন্টের জন্য না, সবার জন্য টেলিগ্রাম গ্রুপে ফ্রি ছিল। এবং আমরা বলছিলাম ফ্ল্যাশ কার্ডটা তোমরা পড়ো, এই জায়গাতে তোমরা শব্দের অর্থ, সিনোনিম অ্যান্টোনিম সব একবার ফ্ল্যাশ কার্ডের মতো পরপর পড়তে পারবা। হ্যাঁ, গ্যালারিতে সেভ করে নিলেও তুমি পরপর একবার করে রিভাইজ করতে পারবা। এটা ছিল ভোকাবুলারির পার্ট। আমরা বলেছিলাম বিসিএস এর কোশ্চেন, ম্যাট ডেটের কোশ্চেন, যেগুলো গ্রামাটিক্যাল কোশ্চেন আছে সেগুলো অন্তত কমপ্লিট করো। হ্যাঁ, চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো কমপ্লিট করো, যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো ইম্পর্টেন্ট বলেই আসছে এবং সেগুলো আসার সম্ভাবনা আরো বেশি। সো ওইগুলো যদি কমপ্লিট না করে তুমি বারবার বলো ভাই আমি জিকে নিয়ে কনফিউজ, তাহলে আমি বলবো যে তুমি অ্যাকচুয়ালি কিছুই পড়তেছো না, তুমি জাস্ট কনফিউশনটাই ক্রিয়েট করছো। আর তুমি যদি বলো যে ভাই এগুলো আমি কমপ্লিট করছি, এগুলো আমি পারি, তাহলে আমি বলবো তোমার বেশ ভালো একটা অ্যামাউন্ট শেষ। তুমি এই জন্যই কনফিউজড যে অ্যাকচুয়ালি তুমি জানো না সিলেবাসটা কি। যখন তোমার কাছে, ধরো আমি তোমার কাছে একটা বোটানি বই দিলাম, যে এই বোটানি বই শুরু আছে শেষ নাই, তখন তুমি পড়বা, পড়ে তুমি কনফিউজ থাকবা না যে ভাই আমি তো আসলে পড়তেছি, আমি চেষ্টা করতেছি কিন্তু শেষ হচ্ছে না। তো এই সিলেবাসও তুমি অ্যাকচুয়ালি এই জিকে ইংরেজির সিলেবাস তো তুমি জানো না।
জাস্ট বলে দেওয়া হয়েছে জিকে ইংলিশ, এবং আমরা বিগত বছরগুলোর কোশ্চেন দেখে অ্যানালাইসিস করে বলি যে এই টপিক বেশি আসে। যেহেতু সিলেবাস জানো না, তোমার মধ্যে এই ভয়টা কাজ করা খুবই স্বাভাবিক যে আমি তো অ্যাকচুয়ালি কিছুই পড়ি নাই। বাট যেগুলো মেনশন করলাম এগুলো যদি পড়ে থাকো, তুমি অনেক কিছুই অ্যাকচুয়ালি পড়ছো। একজন জিজ্ঞেস করছে, বলছে যে আন্তর্জাতিক বেশি ভুল হয়, তো আন্তর্জাতিক এত বড় এত বেশি যে আন্তর্জাতিক আসলে ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু তোমার যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা যে আন্তর্জাতিকের প্রশ্নগুলা সেগুলো যেন আমরা পারি, এবং সাথে সাথে জিকে সাম্প্রতিকের উপর আমরা কিন্তু লস প্রজেক্টে ডিসেম্বরের একেবারে শুরুর দিকে জিকে সাম্প্রতিকের একটা সুন্দর শিট দিয়ে দিব। কারণ জিকে সাম্প্রতিকের শিটটা দিতে হয় একেবারে লাস্ট মোমেন্টে। আমরা ফার্স্টে চিন্তা করছিলাম লস আমাদের সিক্রেট সাজেশনে সাম্প্রতিকটা ঢুকাবো, কিন্তু তারপর মনে হলো যে মেডিকেলের প্রশ্ন এখনো করে নাই, হুট করে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনা থেকে একটা সাম্প্রতিকের প্রশ্ন দিয়ে দিবে, তাইলে তো আমার এটা পুরো লস প্রজেক্ট হয়ে গেল। হ্যাঁ, যে সাম্প্রতিকটা আমি দিয়ে দিলাম, এত কিছু দিলাম, তুমি পড়লা, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলো তারপরের সাম্প্রতিক থেকে। মানে আমরা সর্বশেষ কাউন্ট করে দেখছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার অন্তত 1 সপ্তাহ আগে প্রশ্ন সব অ্যাকচুয়ালি প্রিন্টের দিকে চলে যায়। তো 1 সপ্তাহ আগ পর্যন্ত যা রিসেন্ট হবে সেগুলোকে আমরা রিসেন্ট হিসেবে কাউন্ট করে তারপর তোমাদেরকে সাপ্লাই করবো। এবং তুমি ভাবতেছো এত পড়া কখন পড়বো 1 সপ্তাহ আগে, এই রিসেন্টের সংখ্যা কিন্তু বেশি না, কয়েকটা লাইন, কয়েকটা লাইন, সর্বোচ্চ 20 থেকে 30টা ইনফরমেশন, 20 থেকে 30টা লাইনের ইনফরমেশন, এটা পড়তে পারবা না? অবশ্যই পারবা। সো এটা নিয়ে চিন্তা কিছু নাই। কিন্তু জিকে রিসেন্ট ইজ নট এনাফ, অফকোর্স না। তুমি এইদিকে তাকায় দেখো ভাই, 15 মার্ক, এর মধ্যে 5 মার্ক না হয় প্রবণতা মানসিক দক্ষতা, বাকি যে 10 মার্ক, তোমার মনে হয় শুধু রিসেন্ট এটা কভার হবে? অবশ্যই না। যেগুলো স্ট্যাবলিশ টপিক, প্রাচীন বাংলার ইতিহাস থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের ভৌগোলিক ইতিহাস থেকে প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধ সম্পর্কিত যত সিনেমা, গান, ভাস্কর্য সেগুলো থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বাজেট, এইগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এইগুলো বাদ দিয়ে তুমি কিভাবে মনে করো যে শুধুমাত্র রিসেন্ট পড়ে তুমি চান্স পাবা বা তোমার না সবগুলো ঠিক হবে? এটা আসলে মনে করা ঠিক না। সো তোমার এগুলো পড়তে হবে, এখানে শর্টকাট নাই কোনো, বুঝছো? এখানে কোনো শর্টকাট নাই। আচ্ছা, আমরা আরো কিছু কোয়েশ্চেন নেব। আচ্ছা, আমি একটু রিভিশন প্ল্যানেও চলে যাই, সাথে সাথে এই যে কোশ্চেনগুলো আমরা কিছু অ্যান্সার দিব। আবারও বলি, খুব লম্বা সময় আমরা আসলে থাকবো না, আমরা একটু রিভিশন প্ল্যানে চলে যাই। আচ্ছা, তো এখানে আচ্ছা আমরা কি ঠিক আছে, আমি ধরছি। ওকে। তো রিভিশন প্ল্যানের ক্ষেত্রে অনেকে দুইটা জিনিস কোশ্চেন করো, ভাইয়া আমি কি এভাবে পড়বো যে ধরেন ভাইয়া কথার কথা আজকে 1 তারিখ বোটানি, কালকে 2 তারিখ জুওলজি, এটা একটা জিনিস। আবার অনেকে এসে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি কি সবগুলা সাবজেক্ট একটু ভাগ ভাগ করে পড়বো, যে 2টা বায়োলজি, 2টা কেমিস্ট্রি, 2টা ফিজিক্স। তো আমি আসলে দুইটার মাঝামাঝি জিনিসটা প্রিফার করি, এবং আমি নিজেও এটা ফলো করতাম। সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি এটা বোটানি থেকে জুওলজি হইতে পারে, যে প্রথম দিন তুমি যদি বোটানি পড়ো এর সাথে তুমি কেমিস্ট্রি পড়তে পারো, বা তুমি চাইলে জিওলজির সাথেও কেমিস্ট্রি পড়তে পারো, সাথে তুমি জিকে বা ইংলিশ, অর্থাৎ বোটানি, কেমিস্ট্রি এবং জিকে। ঠিক পরদিন তুমি পড়বা জিওলজি, ফিজিক্স এবং ইংলিশ। কারণটা খেয়াল করো ভাইয়া, যে এখন কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স চলে আসছে। খেয়াল করো, কেমিস্ট্রিতে একটু বেশি মার্ক, হ্যাঁ কেমিস্ট্রিতে একটু বেশি মার্ক, কিন্তু এর বাইরে বাকি সবগুলো সাবজেক্টে কিন্তু সেম নাম্বার। কিন্তু এটা ঠিক যে জিকে ইংলিশে তুমি আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যত বেশি সময় দিবা, জিকে ইংলিশে এত সময় তুমি দিতে পারবা না, বা এত সময় দেওয়ার প্রয়োজনও নাই। কারণ জিকে ইংলিশে যেহেতু সিলেবাস নাই, তুমি তো শেষ করতে পারবা না। ফলে আমাদের যেগুলো মাস্ট সেগুলা পড়তে হবে। মাস্ট কোনগুলা? তুমি দেখবে যে সিক্রেট সাজেশনে আমরা ইংলিশের যে টপিকটার আলোচনা করছি সেখানে শুরুতে দিয়ে দিছি যে কোন কোন টপিক থেকে কতগুলা প্রশ্ন আসছে। ইংলিশ পার্ট আমাদের নিশাত প্রস্তুত করছে, তো কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে ওইখান থেকে তুমি দেখলেই বুঝতে পারবা যে কোন কোন, ওইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টা টপিক তুমি কোনোভাবে মানে স্কিপ করা যাবে না। ওই 10টা টপিক বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন, সবার আগে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন যদি তুমি টাইপ করে ফেলো, ওই হুবহু হয় ওইটা আসবে, যদি তা না আসে ওই টাইপের প্রশ্ন আসবে। যেমন গ্রামারের যে, গ্রামারে কিন্তু এটা খুব মিলে যায়, গ্রামারে সবসময় কমন আসে যে তুমি একটা টাইপের প্রশ্ন সলভ করতেছো, ওই একই ধরনের টাইপ থেকে আসে। আর ভোকাবুলারি দিয়ে তুমি যখন ওই যে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো সলভ করতেছো, অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, বিসিএস আসা প্রশ্নগুলো সলভ করতেছো, ওই ভার্সিটি বিসিএস আসা প্রশ্নগুলা ধরো একটা সিনোনিম, ওই সিনোনিমের অন্য মিনিং গুলো যদি তুমি জানো, দেখা যায় যে মেডিকেলে যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যান্সার করতে পারা যায়। স্টিল একটা দুইটা প্রশ্ন হয়তো তোমার থাকবে যেগুলো তুমি পারবা না, ওগুলো পারার দরকারও নেই, ঠিক আছে? কারণ তুমি এই টার্গেট নিয়ে যাওয়ার দরকার নাই যে আমাকে ইংলিশে 15 পাইতে হবে, জিকেতে 15 পাইতে হবে। কোনো সাবজেক্ট তোমার টার্গেট না, তোমার টার্গেট যে আমি মেডিকেলে চান্স পাইতে চাই, আমি সেরা একটা মেডিকেল কলেজে চান্স পেতে চাই, বা আমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাই। তার জন্য আমাকে বেস্ট একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু সব পারতে হবে না। অনেকেরই একটা এক্সপেকটেশন থাকে কি জানো, যে আমি এই সাবজেক্টে ভালো,
তাইলে এই সাবজেক্টে আমাকে ফুল মান নাম্বার পাইতে হবে, খুব ভালো করতে হবে। তো তারপর পরীক্ষা দিতে যাচ্ছে, হুট করে দেখলা কি, ধরো কথার কথা তুমি জিকেতে ভালো, হুট করে দেখলা যে জিকের ফার্স্ট প্রশ্নটা তুমি পারো না, তখন তুমি ওখানে প্যানিক করে যাবা যে আমার স্ট্রং জায়গা ছিল জিকে, আমি জিকে দিয়ে চান্স পাবো, অথচ জিকেতেই আমার এই অবস্থা হয়ে গেল কিভাবে। তো এই জন্য হচ্ছে তোমার ওভারঅল টার্গেট থাকবে 100টা প্রশ্ন, যে আমি এই 100টা প্রশ্ন, সেটা হইতে পারে না যে প্রথম দিকে একটু কঠিন প্রশ্ন পড়ে গেছে পরের দিকে সহজ প্রশ্ন, এনিথিং, যে কোনো কিছু হইতে পারে। তোমার টার্গেট থাকবে যে আমার 100টা প্রশ্ন আমার কাছে আছে, এই 100টা প্রশ্নের ভিতর ফার্স্টে যেগুলো পারি, 100% পারি সেগুলা দাগাবো, এরপর যেগুলা একটু 50-50 সেগুলা দাগাবো, এরপরে হচ্ছে যেগুলা 50-র কম সেগুলা নিয়ে চিন্তা ভাবনা করব। এইটাই হচ্ছে দাগানোর সিস্টেম। তো আসো, এইভাবে যদি পড়ো তাইলে যেটা হবে যে একটা সাবজেক্ট যদি পড়তে চাও সারাদিন ধরে, দেখবে যে বোর লাগতেছে, একটা সময় পরে বিরক্তি চলে আসছে, এই বিরক্তিটা চলে আসবে না। আর 2 নাম্বার, তুমি যদি সব ছোট ছোট ভাগ ভাগ করতে যাও, তাইলে এসে দেখবা কি যে আসলে ঠিকঠাক রিভিশনটা হচ্ছে না, দেখা যাচ্ছে যে মিলতেছে না জিনিসটা। এর জন্য এইটা হইলে, এবং তোমার মাথায় রাখতে হবে কিন্তু যে বায়োলজিতে চ্যাপ্টার আছে 24টা, কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে 10টা, ফিজিক্সে চ্যাপ্টার আছে কয়টা, 21টা। তাহলে বায়োলজি 24, কেমিস্ট্রিতে 10, ফিজিক্সে 21। এখন সবগুলা চ্যাপ্টার কিন্তু একই সাইজের না, কোন কোন চ্যাপ্টার আছে বড়, কোন কোন চ্যাপ্টার আছে ছোট। বড় যে চ্যাপ্টারগুলা, সেই চ্যাপ্টারগুলা তুমি সেইভাবে এখন তুমি এখানে ভাগ করবা, এবং এখানে 15 দিনের যে রিভিশন প্ল্যান, সেক্ষেত্রে আমি যেটা বিলিভ করি যে তোমাকে মাস্ট মিনিমাম 2বার তোমাকে রিভিশন দিতে হবে। কি রিভিশন দিতে হবে আমি আসতেছি, কিন্তু মাস্ট তোমাকে 2বার রিভিশন দিতে হবে। এখন 2বার যদি রিভিশন দিতে চাও, তাহলে আমি এভাবে ভাগ করতে বলি যে 9 দিন আর 6 দিন। তাহলে ফার্স্ট রিভিশন প্রথম 9 দিনে, এবং অবশ্যই পরের রিভিশন গুলোতে টাইম কমে আসে, তুমি এটাকে ফাইনাল রিভিশনও বলতে পারো। তাহলে 9 দিন। আবার আরেকটা স্ট্র্যাটেজি আছে, এটা ডিপেন্ড করে যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি রিভিশন দিতে কিভাবে অভ্যস্ত। তুমি এসএসসি পরীক্ষা দিছো, তুমি এসএসসি পরীক্ষা দিছো, সেই এক্সামগুলো তুমি রিভিশন দিছো না। কেউ কেউ আছে যে একটু স্লো রিভিশন দেয়, কিন্তু পুরোনো পড়া মনে থাকে। আবার কেউ কেউ আছে ফার্স্ট ট্রেনে যায়, এবং দেখা যায় যে অনেক পুরোনো, মানে 1 সপ্তাহ আগে পড়ছো, ওই পড়া মনে থাকে না। তখন তাকে একটু ফার্স্ট রিভিশন দিতে হবে, যাদের পুরোনো পড়া মনে কম থাকে। আর যাদের পুরোনো পড়া মনে থাকে, অনেকে আছে একটু স্লো পড়ে, ফলে তাদের ক্ষেত্রে হচ্ছে 9 দিন আর 6 দিন। আর যারা হচ্ছে একটু ফাস্ট পড়ে যায়, হ্যাঁ, তাদের জন্য আমি এভাবে বলি যে 7 দিন, 5 দিন, 3 দিন। তো তুমি বলতে পারো যে ভাই আর 3 দিনে কিভাবে রিভিশন দিব, তখন আসলে জাস্ট পাতা উল্টে যেতে হবে। মানে লাস্ট যে রিভিশনটা হবে, এটা হবে যে যাদের হচ্ছে পুরোনো পড়া মনে থাকে কম, বা একেবারে লেটেস্ট একটু রিসেন্ট দেখে গেলে জিনিসটা ভালো মাথায় গেঁথে থাকে, তো এই ক্ষেত্রে ওই লাস্ট 3 দিন যে রিভিশনটা দিব, ওইখানে খালি পাতা উল্টায় যাবা। ঠিক আছে? তবে এটাও ফলো করতে পারো, 9 দিন 6 দিন, এতে তুমি মোটামুটি আরামসে একটা রিভিশন দিতে পারবা। এবং এই যে, তাহলে এখানে কিন্তু স্টুডেন্ট, তুমি কিরকম স্টুডেন্ট তুমি এটা সব থেকে ভালো জানো। সো তোমার অ্যাকচুয়ালি এখানে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোনটা ফলো করতে চাও। আমার কাছে সময় আছে 15 দিন, আমি এর মধ্যে কোনটা ফলো করব এটা তোমার উপর নির্ভর করবে। এবং রিভিশনের সংখ্যাটাও অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে একটু কথা বলি। অনেক স্টুডেন্ট জাস্ট নিজের রিভিশনের সংখ্যা দিয়ে নিজেকে স্যাটিসফাই করতে চায়। হয়তো তুমি এভাবে কিছুই দেখতেছো না, কিছুই পড়তেছো না, বইয়ের পাতা উল্টাচ্ছ, বইয়ের সবগুলো পাতা উল্টাই বললাম আমার একবার রিভাইজ হয়ে গেছে। এখন যখন তোমাকে ধরা হচ্ছে তখন তুমি দেখতেছো তুমি পারতেছো না, অথচ তুমি মাত্র রিভিশন কমপ্লিট করলা। তো যেখানে রিভিশনের সংখ্যাটা তুমি বাড়াচ্ছ, কিন্তু দিন শেষে তুমি আউটপুট দিতে পারছো না, তোমার পরীক্ষার মার্ক বাড়তেছে না, তোমাকে জিজ্ঞাসা করা হইলে সেটা তুমি আনসার করতে পারতেছো না, ওই রিভিশনে তো কোনো ভ্যালু নাই। ওই রিভিশনে তো ভ্যালু নাই। সো রিভিশন এই ক্ষেত্রে অবশ্যই কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাকে একটু ম্যাটার করো। হ্যাঁ, যে কোয়ান্টিটি আমার যে কয়বারই হোক, 2বার হোক, 3বার হোক, 4বার হোক, আমার কোয়ালিটিতে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমি রিভাইজ যখন করব, আমি এটাকে এই জন্য রিভাইজ করব যে আমার যেন রিভাইজ করার পর যা যা রিভাইজ করছি সব মনে থাকে। অ্যাটলিস্ট 90% যা যা পড়ছি সেগুলো যেন আমার মাথায় থাকে, সেগুলো সম্পর্কিত প্রশ্ন আসলে আমি যেন আনসার করতে পারি। ধরো তুমি এরকম ফার্স্ট রিভাইজ করার প্ল্যান করলা যে আমি তাহলে 3বার রিভাইজ করতে পারবো। এখন 3বার রিভাইজ করতে গিয়ে তুমি 7 দিনে আসলে রিভাইজ করতে পারলা না, এত দ্রুত হয়ে গেল যে তোমার সবকিছু হজবরল হয়ে গেল। তাহলে কিন্তু ওই রিভাইজের কোনো মানে থাকলো না। বুঝছো? সো এখনই তুমি বের করো যে আসলে তোমার কি রকম টাইম লাগে। তোমার কি রিভাইজ করতে বেশি টাইম লাগে? তুমি কি স্লো রিডার? তোমার কি মনে হয় আমার প্রত্যেকটা অধ্যায়ে যা লাগার কথা তার থেকে বেশি সময় লাগছে? তাহলে তুমি স্লো মেথডে যাও। আর যদি তোমার মনে হয় যে না, আমার পুরনো পড়া তো মনে থাকে, আমার জাস্ট চোখে দেখার অপেক্ষা, চোখে দেখলেই জিনিসটা আনলক হয়ে যাবে, যা মাথায় আসবো আসবো করে আসছিল না, চোখে দেখলে সেটা এরপর থেকে আসা শুরু করবে, তাহলে তুমি ফার্স্ট রিভাইজ করতে পারো। আচ্ছা, তো এরপর একটু বলে আসি যে রিভিশনের ক্ষেত্রে তুমি আসলে কোন বইগুলা পড়বা, কোন বইগুলা পড়বা না। সেক্ষেত্রে হচ্ছে তোমরা জানো যে বোটানিতে তোমার মেইন রাইটার হচ্ছে হাসান স্যার, জুওলজিতে মেইন রাইটার আজমল স্যার। এখন হাসান স্যারের সাথে আলিম স্যার পড়ে, এরপর আজিবুস স্যার আছে। জুওলজিতে হচ্ছে সাথে আলিম স্যার আছে, সাথে মাজেদা ম্যাডাম আছে। হ্যাঁ,
কেমিস্ট্রিতে আসলে দুইটা রাইটারই ফলো করা হয় মেইনলি। ঘোষারের বইটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ফলো না করলেও চলে, কারণ ঘোষারের বইটা আসলে দেখা যায় যে মানে প্রশ্নগুলাও একটু জটিল, অনেকে সলভ করতে বেড়া খায়, বা ঘোষারের বই থেকে আমরা খুব বেশি প্রশ্ন কখনোই আসতে দেখি নাই মেডিকেলে। ফলে কেমিস্ট্রিতে হচ্ছে মেইনলি তোমার হাজারি স্যার আর সাথে কবি স্যার। হ্যাঁ, ফিজিক্সে হচ্ছে মেইনলি ইসাক স্যার, মানে তপন স্যার থেকে প্রশ্ন আসে না বললেই চলে, খুব স্লাইট একটা দুইটা প্রশ্ন কখনো কখনো চলে আসে। কিন্তু এখন শেষ মোমেন্টে এসে তুমি এই বইগুলা রিডিং পড়তে যাবা না। এক্সট্রা রাইটার তুমি যেটা করতে পারো যে এক্সট্রা ইনফো তুমি আগে যা পড়ে ফেলছো অলরেডি, সেইগুলাই চোখ বুলাই যাবা, কারণ গ্যারান্টি নাই যে কি পরিমাণ এক্সট্রা ইনফো থেকে আসবে কি আসবে। তো যেইটার গ্যারান্টি নাই সেইটার পিছনে অনেক বেশি সময় দেওয়া যাবে না, যেটার গ্যারান্টি আছে সেটার পেছনে তোমাকে বেশি সময় দিতে হবে। কিসের গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে হচ্ছে এই হাসান স্যার, আজমল স্যার, মেইন রাইটার গুলা, মূল বইগুলা ঠিকঠাক যদি তুমি পড়তে পারো। এবং এখন কিন্তু আসলে ওই সময়ও নাই যে লাইন বাই লাইন পড়ে যাব, প্রত্যেকটা লাইন পড়বো, ওইটাও তোমার কাছে এখন নাই, কারণ অলরেডি তুমি টপিকগুলা বুঝো, সবকিছু জানো। এখন এমন ভাবে পড়তে হবে যে বারবার চোখে যেন জিনিসটা আটকায় যায়, চোখে যেন জিনিসটা মনে পড়ে। কারণ আমাদের খেয়াল করলে দেখবা যে একটা জিনিস তুমি যখন একবার পড়ছো, পরীক্ষার হলে আমরা আসলে পারি না, কিন্তু যখনই ওই জিনিসটা দ্বিতীয়বার পড়ছো তৃতীয়বার পড়ছো, ওই জিনিসটা কিন্তু আমরা পরীক্ষায় পারি। কেন পারি? কারণ বারবার যখন জিনিসটা চোখে তোমার পড়ে তখন ব্রেইনে ওটা গেঁথে যায়, হ্যাঁ, ব্রেইন ওইটা রিমেম্বার করে। তো ওই জন্য হচ্ছে যত বেশি তুমি ইয়া করে যাবা, তুমি বেশি, এবং একটা জিনিস দেখো যে তোমরা নিজেরা অনেক সময় দেখছো যে একটা টপিক তুমি হয়তো বুঝতে পারো না ভালো, কিন্তু যখন তুমি বারবার পড়তেছো পড়তেছো দেখা যাচ্ছে যে এমনিতেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, কেমনে জানি, হ্যাঁ, মানে তুমি কয়েকবার পড়ছো দেখছো এমনি বুঝে গেছো যে আসলে এই টপিকে কি লেখা আছে। এই জন্য হচ্ছে দাগানো লাইন গুলাতে এখন মোস্টলি ফোকাস করতে হবে। মানে আমরা বলি যে দাগানো লাইন দাগানো লাইন, তো দাগানো লাইনটা আসলে পড়বো কখন? তখন আমরা বলি এবং মূল বইয়ের দাগানো লাইন, আবার কারো দ্বারা প্রভাবিত হয়েও না যে সিক্রেট সাজেশনের দাগানো লাইন, বুঝছো? সিক্রেট সাজেশনে আমরা বারবার বলছি যে সিক্রেট সাজেশনে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স পার্টটা যে কতটা সুন্দর, কারণটা কি বলি, যে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে এখন তো তোমার হাতে ওই সময়টা নাই যে এখন প্রশ্ন ব্যাংক ধরবো, কি প্রশ্ন আসছে তার অপশন গুলা কি, সেগুলো বিশ্লেষণ করে ওই সময় তোমার হাতে আছে। এখন তো ধর তক্তা মারপের এক টাইপের অবস্থা, মানে যত দ্রুত আমরা পড়ে শেষ করতে পারি, যার জন্য একটা টপিক ধরবো, ওই টপিক থেকে কয়টা প্রশ্ন মেডিকেলে আসছে দেখবো, এটা দেখে বুঝতে পারবো এবং কি কি প্রশ্ন আসছে, সেই টপিক গুলা কি, হ্যাঁ, সেইভাবে আমি ওই টপিকগুলা মানে ঠিক সেম সিমিলার টাইপের প্রশ্ন, সিমিলার ধরনের জিনিস, কয়টা প্রশ্ন আসছে সেটা থেকে ওই টপিক বেশি ইম্পর্টেন্ট নাকি কম ইম্পর্টেন্ট এটা বোঝা যায়। এভাবে আমি টোটাল জিনিসটা পড়ে ফেলবো, টোটাল মূল বইটা পড়ে ফেলবো, মূল বইয়ের দাগানো লাইনগুলোতে সেভাবে ফোকাস করব। এবং এই প্রশ্নগুলা ওই লাইনগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটি কি হয়, কই থেকে হয়, কেমন ভাবে হয়, এটা জানা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা প্রায়, তুমি খেয়াল করলেই দেখবা যে আমরা যখন পড়ি 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 পড়ি, কিন্তু পরবর্তীতে ঝামেলাটা যেটা লাগে সেটা হচ্ছে পরীক্ষার হলে যে প্রশ্নটা কেমন আননোন লাগে, অচেনা লাগে। কেন? কারণ আমি যখন পড়ছি তখন এটা চিন্তা করি না যে প্রশ্ন কিভাবে হইতে পারে, কই থেকে হইতে পারে। তুমি যদি প্রশ্ন কেমনে হইতে পারে ওই টপিকটা থেকে এটা যদি আগে জানতা, দেখে যাইতা, তাইলে কিন্তু ওই যে প্রশ্নগুলা হচ্ছে সেই প্রশ্নগুলাও তুমি অ্যান্সার করতে পারতা। এই জন্য প্রশ্ন ঠিক কি হয়, কই থেকে হয়, এইটা বোঝার জন্য কিন্তু তোমাকে সিক্রেট সাজেশনের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির যে টপিক ভিত্তিক যে লাইনগুলো আমরা তুলে দিচ্ছি এগুলা মাস্ট মাস্ট পড়তে হবে। ক্লিয়ার? এখন আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, তাইলে এই যে এখন তোমার মেইন ফোকাস এইটা, এর বাইরে এগুলা এক্সট্রা ইনফো যা পড়ছো চোখ উল্টায় যাবা, অনুশীলনী যা পড়ছো চোখ উল্টায় যাবা, মানে জাস্ট এখন এসে, মানে আমরা প্রায় বলছি না সারা বছর বলে আসছি অনুশীলনী সলভ করো সলভ করো সলভ করো, এখন এসে আর বলতেছি না যে অনুশীলনী তুমি সলভ করো, এখন এসে বলতেছি যে অনুশীলনীর উত্তরগুলা চোখ বুলাই যাও। হ্যাঁ, মানে এখন আর সলভ করার টাইম নাই, কিন্তু শেষ 15 দিনে আসলে এখন এসে মানে গবেষণা করার কিছু নাই। বা ধরো এইগুলা যখন তুমি পড়তেছো, মূল বইটা পড়তেছো, খুব ইজি টপিক হইলে বা যা কিছু আছে, খুব একটা জিনিস আমি বুঝি না সেটা তুমি বুঝলে না, কিন্তু এখন ধরো তোমার অনেক কিছু তোমার এখন বেসিক নাই, এখন এসে তো কি বেসিক ক্লিয়ার করার সময় আছে? তো লাস্ট মোমেন্টে এসে ধরো অনেক কিছু তুমি বুঝো না, কথার কথা, কিন্তু আমরা আমাদের গোল্ডিগার্সে যারা ছিলা, রেগুলার যারা ক্লাস করছো, আমার মনে হয় না যে একটা টপিক আছে যেটা তুমি বুঝো না, আমরা যেটা তোমাকে বুঝাই নেই, কিন্তু স্টিল হয়তো হইতে পারে যে তুমি ক্লাস করো নাই ঠিকঠাক। তো যখন এখন তুমি বুঝো না, এখন কিন্তু বসে বসে একটা টপিকে 2 ঘন্টা সময় দিব, বুঝবো, কনসেপ্ট ক্লিয়ার করব, সেই সময় কিন্তু এখন আল্লাহর ওয়াস্তে নাই। এটা 1 মাস আগেও ছিল। আচ্ছা, যারা এক্সট্রা ইনফো নিয়ে প্যারায় আসো, আমি তোমাদের সহজ ভাষায় বলি, অনেকে এক্সট্রা ইনফো নিয়ে প্রচন্ড ডিপ্রেস ভাই। কোশ্চেন দেখি মূল বই থেকে আসে না, কোশ্চেন অনেক কিছু আছে, এক্সট্রা ইনফো তো পড়ি নাই, মূল বইয়ের উপর ফোকাস দিছিলাম, এখন এক্সট্রা ইনফো নিয়ে কি করবো?
অনেকে এক্সট্রা ইনফো পড়ছো, অনেকে এক্সট্রা ইনফোটুকু মূল বইয়ের সাথে লিখে নিছো, কংগ্রাচুলেশনস, খুব ভালো কাজ করছো। এখন যারা করো নাই, তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হচ্ছে ভাই, আমরা কিন্তু আজ থেকে বায়োলজি কুইক রিভিউ এই বইটা তোমাদের পাঠানো শুরু করছি। যারা লস প্রজেক্টে ভর্তি ছিলা তোমাদেরকে, এবং লিটারালি কত টাকা খরচ গেছে ভাই এটার জন্য আপনি একটু হিসাবটা বলেন, জাস্ট হিসাবটা শোনো একটু। না, প্রথম পয়েন্ট হচ্ছে আমরা যখন সিক্রেট সাজেশনটা রেডি করছি, তোমরা সিক্রেট সাজেশনটা দেখছো, এটার পেজ দেখছো, আমরা কালার একটা বই, এটার কোয়ালিটি দেখছো। তো সাথে সাথে আমরা 22 সেট মডেল টেস্ট দিছি, তাই না? আমাদের এই প্রযুক্তিটা ডেভেলপ করা লাগছে। তো আমরা কি রকম খরচ করছি আমার মনে হয় তোমরা আইডিয়া করতে পারতেছো। কিন্তু এর বাইরে এরপরে যখন আমি বায়োলজি কুইক ভিউ বইটা আসলে করতে গেলাম, আমি সিম্পলি একটা বলি জিনিস, যে আমি 9,36,000 টাকার কাগজ কিনে দিয়ে আসছি। মানে পরের দিন যখন তোমরা মন খারাপ করলা যে ভাইয়া আমাদের বায়োলজির যে রিভিশন পার্ট ওইটা আগের বছর ছিল এবছর নাই কেন, তো তার বদলে আমার প্ল্যান ছিল এইটা। কিন্তু যখন আমরা দিন শেষে আমরা তো তোমাদের জন্য, আমরা কষ্ট করি তোমাদের জন্য, আমাদের সবকিছু তোমাদের জন্য, ফলে আলটিমেটলি তোমার জন্যই সবকিছু। আমরা সবসময় বলি যে তুমি আমার ছোট ভাই, তুমি আমার ছোট বোন। এখন আমি এটা বললাম, কিন্তু আমি এটা কাজে দেখাইতে পারলাম না, প্রমাণ করতে পারলাম না। মুখে বললাম, মুখে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু কাজে দেখানোটা আসলে ইম্পর্ট্যান্ট। তো আমার আমার সবসময় চিন্তা যে তুই যে আমার ভাই, তুই যে আমার বোন, এটা তো আমার দেখাইতে হবে। তো যখনই আমি সিদ্ধান্ত নিলাম, তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে না, জীবনের সাথে কথা হইলো। আমরা তখন বসছিলাম অনলাইন একটা মিটিং এ, জীবন, নিশাত, মিম, আমরা জিতছিল। তো মিটিং এ আমাদের সিদ্ধান্ত হলো না, আমরা বায়োলজি যে কুইক ভিউ বইটা, এই বইটা দিব। সাথে সাথে আমাদের 22 ডিজিটাল প্রশ্নপত্র যেটা, সেটার অ্যান্সার শিট আমরা ওয়েবসাইটে দিয়ে দিছি, কিন্তু স্টিল আমাদের মনে হলো না, এটার আমরা প্রিন্টেড কপি দিব। সাথে সাথে আমরা হচ্ছি সাথে আরেকটা জিনিস দিছি, কি জানো? আচ্ছা, আমরা মোট তিনটা জিনিস। আচ্ছা, না ওইটা না। আচ্ছা, আমার কাছে এখন প্যাকেট আছে। ইয়েস, 22টা ওএমআর আমরা কিন্তু ওখানে ওএমআর দিছি, ডিজিটাল প্রশ্নপত্রের সাথে ওএমআর আছে, এবং ওএমআর কিভাবে দাগাইতে হবে সেই ওয়েটাও আমরা বলে দিছি। স্টিল আমার মনে হয়েছে যে না, 22 সেট ওএমআর, ওদের একটু সমস্যা হচ্ছে, আমি 22 সেট ওএমআর পাঠাবো। এবং ওভারঅল সবকিছু মিলায়, আমরা কুরিয়ার চার্জ বলি, প্রিন্টিং এর খরচ বলি, ওভারঅল ফুল প্রসেস কমপ্লিট করতে, ইভেন আমরা যে মানে মানে জাস্ট বলার কথা বলি, কারণ ব্যাপারটা কিরকম, যে হয়তো তুমি ভাবতেছো যে ভাইয়া আমার পিছনে হয়তো 300 টাকা খরচ হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো 10,000 স্টুডেন্ট যদি হয়, 300 টাকা করে আমি কত টাকা খরচ করতেছি, জাস্ট ইমাজিন। তো ব্যাপারটা এমন যে এই টাকাটা এক্সট্রা যাচ্ছে, মানে তুমি হয়তো আমাকে 300 টাকা দিলে আমার অনেক টাকা হয়, ঠিক একইভাবে প্রত্যেক স্টুডেন্টের পিছনে। ফলে এই যে একটা পার্সেল আমি নতুন করে পাঠাচ্ছি, এই পার্সেল পাঠাইতে যে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে, আমি যেটা বললাম যে এরপর প্রিন্টিং এর খরচ, বিশাল একটা খরচ, কুরিয়ার খরচ, বাধাইয়ের খরচ, হ্যাঁ, ইভেন এর একটা পলির দাম হচ্ছে 4 টাকা 80 পয়সা। ঠিক আছে, এর একটা পলি, এই যে বইটা এইগুলা প্যাকেট করতে হয়েছে, এটার জন্য আমাকে 7 টাকা করে দিতে হয়েছে যারা এই প্যাকেটগুলো করতেছে। কারণ এর একটা প্যাকেট করতে কয়েকটা জিনিস নিয়ে আসতে হয়, এবং এখন তোমরা জানো যে এর একটা প্যাকেট করতে আমরা 7 টাকা করে দিতে হচ্ছে। তো আমরা যখন হিসাব করলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দিন শেষে তোদেরকে আমার এগুলা দিতে হবে। এবং কবে পাবো তোমরা কোশ্চেন করতেছো, তো তোমাদের হচ্ছে আজকে 2,500 গেছে, এবং কালকে এই 2,500 পাওয়া শুরু করবা। কালকে হয়তো 2,500-এর মধ্যে আমার ধারণা যে 1,500 থেকে 2,000 স্টুডেন্ট এই বইটা হচ্ছে পাবা। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমরা দিচ্ছি, এটা না কুইক ভিউ গোল্ডি কাছে সবাইকে দিব কিনা ভাইয়া, এটা হচ্ছে যারা বই কিনছিলা, মানে লস প্রজেক্টে যারা, মানে এক হচ্ছে গোল্ড ডিগার্সের যারা বইটা কিনছিলা তারা, এর বাইরে হচ্ছে যারা লস প্রজেক্টে ভর্তি হয়েছিল, অর্থাৎ যারা লাস্ট মোমেন্টে সিক্রেট সাজেশন কিনছো। এটা হচ্ছে সিক্রেট সাজেশনের একটা এক্সটেন্ডেড ভার্সন বলা যায়। ফলে যারা সিক্রেট সাজেশন নিছো তাদের জন্য, এখন যারা নাও নাই তাদের জন্য এটা না। মানে এবং আলটিমেটলি কালকে এই বইগুলা পাওয়ার পরে তোমরা বুঝতে পারবা যে এই কোর্সটার নাম কেন সিক্রেট সাজেশন, এবং মেডিওলজি তোদেরকে যে কতটা ভালোবাসে, তোদেরকে যে কতটা কেয়ার করে। আমার মনে হয় যে কালকে বইগুলো পাইলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? আমাদের আচ্ছা, তো এখানে একটু বলে রাখি যে আমরা যেটা, যে আমাদের আসলে বই স্টক আউট হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি মানে বই স্টক আউট হওয়ার পরে নতুন করে আসলে এখন আমাদের পক্ষে ওই ক্যাপাবিলিটি নেই, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমরা যেই পরিমাণ খরচ করছি, মানে এই লস প্রজেক্টে এই যে এতগুলা বই করার জন্য,
মানে এবং এক্সট্রা এই যে এক্সট্রা এই পার্সেলটা আমাদের গেল, হ্যাঁ এক্সট্রা এই পার্সেলটা আমাদের গেল, এখানে কি কি আছে একটু জীবন একটু আনবক্স করে দেখা দাও তো। আচ্ছা, তো তোমরা ভেতরে কি কি পাবা? প্রথমেই মোটা একটা হচ্ছে বই পাচ্ছ, হ্যাঁ, এবং এই বইটা হচ্ছে আমাদের বায়োলজি যে কুইক ভিউ সেই বইটা। এবং তো বইয়ের সাইজ দেখলে বুঝবা যে অ্যাকচুয়ালি বইটা কত বেশি ইনফরমেশন আছে। এটা কিন্তু শুধুমাত্র বায়োলজি অর্থাৎ জুলজি এবং বোটানি দুইটার ইনফরমেশন নিয়ে, এবং আমি বলবো যে এটা অসাধারণ একটা বই। আমি বলতেছি না তুমি জাস্ট এই বইটা পড়ো, আমি বলবো তুমি মূল বইটা পড়ার পরে যে অধ্যায়টা কমপ্লিট করছো সেই অধ্যায়ের ইনফরমেশনটা অবশ্যই বাকিগুলো এখান থেকে পড়বা। এখানে হাসান স্যারের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোও আছে। সো মূল বই পড়ার পর যখন তুমি এই বইটা পড়তেছো, হাসান স্যারের ইনফরমেশন পড়তেছো, তারপর তুমি আজিবুস স্যার এবং মাজেদা ম্যামের ইনফরমেশনটাও পড়তেছো। ফলে বায়োলজিতে অন্তত তুমি যে একটু আগে বলছিলা এক্সট্রা ইনফো পড়ি নাই, এক্সট্রা ইনফো পড়ি নাই, ওই সমস্যাটা অন্তত এই বায়োলজি যদি কুইক ভিউ বইটা পড়ো আমার মনে হয় কোনো সমস্যার কথা না। এটা তো তুমি পাচ্ছই অবশ্যই। তুমি যদি আরেকটু ভেতরে ঢোকো তাহলে তুমি দেখবা তুমি খুব চিকন একটা অংশ পাচ্ছ। এটা কি? এটা হচ্ছে তোমাদেরকে যে 22 সেট মডেল টেস্ট দেওয়া হয়েছিল, এটাতে স্ক্যান করে তোমরা অবশ্যই পাবা উত্তর। আমরা তো সেই সিস্টেম করে দিয়েছি, আমরা ওয়েবে উত্তরপত্র দিয়েছি, কিন্তু তোমরা চাচ্ছিলে একটা হার্ড কপি। আমরা সেই হার্ড কপিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যে 22 সেট মডেল টেস্টের প্রত্যেকটার উত্তর কিন্তু এই জায়গাতে দেওয়া আছে, যাতে তোমার কোনো সমস্যা না হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা গেল। এবং এরপর তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে একটা ওএমআর এর একটা বান্ডিল পাবা। এই ওএমআর এর বান্ডিলে তোমরা যে পরীক্ষা দিচ্ছিলা, হ্যাঁ, এই 22 সেট মডেল টেস্টে তোমরা বলছিলা ভাই এখানে যে ওএমআরটা আছে সেটা সমস্যা। আমি জানি তোমরা বলছো সমস্যা, বাট মূল ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাকে প্রশ্ন উল্টেই অ্যাকচুয়ালি আনসার করা লাগবে। এটা জেনে রাখো, আমি তোমাকে এক্সট্রা বলে রাখলাম, মূল ভর্তি পরীক্ষায় তোমাকে ওএমআরটা উল্টেই প্রশ্ন দেখে তারপর আনসার করা লাগবে। তারপরেও তোমরা যখন বলছো আমরা এক্সট্রা 22 সেট ওএমআর তোমাকে দিয়ে দিচ্ছি, এবং এই এক্সট্রা 22 সেট ওএমআর তুমি চাইলে এইখানে হচ্ছে উত্তর করে তুমি এই জায়গা থেকে মিলাই নিতে পারবা, তুমি চাইলে ওয়েবসাইটে গিয়ে সরাসরি স্ক্যান করে মিলাই নিতে পারবা। এবং সবশেষে আমাদের পক্ষ থেকে একটা চিঠি থাকছে, যে চিঠিটা আমরা তোমাকে এখন দেখাচ্ছি না। এই চিঠিটা যখন তোমার কাছে পৌঁছাবে তখন চিঠিটা পড়ে নিও। কিন্তু এটা আমাদের পক্ষ থেকে, আমাদের মানে এটা আমরা যে কতটা আমাদের স্টুডেন্টদের প্রতি, আমাদের ছোট ভাই বোনদের প্রতি আন্তরিক, তার একটা প্রমাণ হচ্ছে এই চিঠিটা। এই চিঠিটা আমরা তোমাদের দিচ্ছি। সো এই এতগুলো জিনিস অ্যাকচুয়ালি তোমাদেরকে এক্সট্রা দেওয়া হচ্ছে, যেটা আমাদের দেওয়ার কথাই ছিল না। আমরা শুধুমাত্র কি জন্য দিয়েছি, যাতে স্টুডেন্টরা মনে না করে যে মেডিলজি তাদের খেয়াল রাখে না। মেডিলজি সবসময় খেয়াল রাখে স্টুডেন্ট কি চায়। এতে যদি আমাদের লসও হয়, আমরা প্রজেক্টের নাম যেহেতু লস প্রজেক্ট দিয়েছি, আমরা লস করতে রাজি। অর্থাৎ এই বইটা কারা পাচ্ছ আমি আবারও একটু বলে দিই, যে যারা লস প্রজেক্টে ভর্তি হইছো এবং বই সহ। এখন কিন্তু লস প্রজেক্টে বই সহ ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের স্টক আউট, বই আর নাই। হ্যাঁ, মানে অনেকে বলে না যে স্টক আউট, কিন্তু বই কখনো স্টক আউট হয় না। কিন্তু মিডলিজের বই যে স্টক আউট হয়, এটার প্রমাণ হচ্ছে এটা, যে আমাদের বই সহ এখন লস প্রজেক্ট কোর্স কেনার কোনো সুযোগ নাই। তো যার কারণে আমরা আসলে যেহেতু বই নাই বইটা, ফলে আমরা লাস্ট যে 10টা মডেল টেস্ট, এইটা মানে আমরা কাইন্ড অফ মানে নামমাত্র মূল্যে লাস্ট 10টা মডেল টেস্ট দেওয়ার সুযোগ করে দিব। এবং এই লাস্ট 10টা মডেল টেস্টের সাথে আমরা হয়তো, যেহেতু বইটা আর পাওয়া যাচ্ছে না, তো এটা নিয়ে আমরা আসলে আসবো, এটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু আমি বলি যে এই বইটা পাচ্ছ হচ্ছে লস প্রজেক্টে যারা ভর্তি হইছো বই সহ, তারা এখন বই সহ ভর্তি হওয়ার সুযোগ নাই। 2 নাম্বার হচ্ছে আমাদের গোল্ড ডিগার্স এর বা বিভিন্ন পেইড ব্যাচে যারা ছিল, যারা সিক্রেট সাজেশন কিনছো, তারা এখন কিন্তু সিক্রেট সাজেশন বা এই বই কোনো কিছুই কেনার আর সুযোগ নাই। এটা হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? আর একটু ভাইয়া, আমরা ওএমআর প্লাস লেটার পাবো কিনা? প্রথমত ওএমআর প্লাস লেটার হচ্ছে কিসের জন্য? ডিজিটাল প্রশ্নপত্রের জন্য। ডিজিটাল প্রশ্নপত্র তো সবাইকেই কিনতে বলা হয়েছিল 299 টাকা দিয়ে, তাই না? তো যারা এটা কিনো নাই, তারা তো ওএমআর দিয়ে তোমার কোনো কাজ নেই আছে। তোমরা তো, এটা তো আমরা সবাইকে মেসেজ পাঠাই পর্যন্ত বলছি যে কিনো। তখন যেহেতু কিনো নাই, এখন কিন্তু এটা কেনার সুযোগ নাই, কারণ আমাদের বই আর নাই, আমাদের স্টক আউট হয়ে গেছে। ফলে এখন এটা কেনার সুযোগ নাই। ঠিক আছে, ওকে। আর বায়োলজি কুইক ভিউ, ধরো যারা ফুল ম্যাটেরিয়ালস নিছিলা তাদের কাছে বায়োলজি কুইক ভিউ আছে, সেক্ষেত্রে তুমি যদি আবার সিক্রেট সেশনটা নাও, তার সাথে আরো একটা বায়োলজি কুইক ভিউ এক্সট্রা পাচ্ছ। এটা তোমার কাছে এক্সট্রা পাচ্ছ, কিন্তু এটা আমরা আলাদাভাবে এটা করতেছি না যে তুমি বই নিছিলা এখন কুইক ভিউ আমরা তোমাকে দিব না, এমন না। তোমার কাছে আরেকটা এক্সট্রা কুইক ভিউ থাকতেছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আসলে আরো কয়েকটা লস প্রজেক্টের ক্ষেত্রে আমরা একটু বলে দিই যে লস প্রজেক্টে কিন্তু যারা এখন ভর্তি হবা তারা 10টা মডেল টেস্ট পাচ্ছ,
এবং আমরা বলছিলাম যে আমাদের 1 লাখ টাকা 1 লক্ষ টাকা প্রাইজ মানি। তো এটা ফার্স্টে চিন্তা করছিলাম যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল, কিন্তু পেপার ফাইনালে যেহেতু তোমাদের কিছু অভিযোগ ছিল যে ভাই প্রশ্ন বেশি কঠিন হয়ে গেছে, তো যার জন্য আমরা পেপার ফাইনালটাকে এক্সক্লুড করছি, ইভেন 4টা সাবজেক্ট ফাইনালকে এক্সক্লুড করতেছি। ফলে আমরা জাস্ট লাস্ট 10টা মডেল টেস্টে সেরা 100 জনকে 1 লক্ষ টাকার প্রাইজ মানি দিব, সিম্পল। জাস্ট লাস্ট 10টা মডেল টেস্টে সেরা 100 জনকে হচ্ছে আমরা প্রাইজ মানিটা দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, হোপফুলি আমরা বুঝতে পারছি টোটাল জিনিসটা। এর বাইরে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন আছে? ও, লাস্ট প্রজেক্টে হচ্ছে যারা ভর্তি হবা 10টা মডেল টেস্ট দিতে পারতেছো, 1 লক্ষ টাকা প্রাইজ মানি থাকতেছে সেরাদের জন্য। শুধু তাই না, এর বাইরেও হচ্ছে আমাদের 3টা মানবিক গুণাবলীর উপর ক্লাস থাকতেছে। এর বাইরেও এবং প্রতিদিন হচ্ছে আমাদের পড়া ধরবে ইনস্ট্রাক্টর, এইটার ক্লাস থাকছে প্রতিদিন। এবং তোমরা জানো যে একদম 10 তারিখ পর্যন্ত আমরা টানা এটা নিচ্ছি। আমাদের অলরেডি 2টা হয়েছে, আমরা 2টাতে বেশ ভালো সাড়া পেয়েছি। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টরা বুঝতেছে যে তারা নিজেদের পড়া যাচাই করতে পারছে। এই জিনিসটা পরীক্ষা না যে তোমার শেষ পর্যন্ত নিজের নাম্বার দেখে তুমি হতাশ হবা, কিন্তু এটা অবশ্যই একটা টেস্ট, যেই টেস্ট দিয়ে তুমি বুঝতে পারতেছো যে একটা কোশ্চেন করার কতক্ষণের মধ্যে আমার উত্তরটা মাথায় আসছে বা আদেও মাথায় আসছে কিনা। সো এই জিনিসটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো, এবং আমরাও সর্বাত্মক চেষ্টা করব যে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ এবং সেই পরিস্থিতি থাকে, আমরা প্রত্যেক দিন রুটিন মোতাবেক যেটা হওয়ার কথা সেটা আমরা করার চেষ্টা করব। আচ্ছা, শেষ মোমেন্টে কয়েকটা কোশ্চেন তোমরা আসলে করো। যেমন একটা কোশ্চেন হচ্ছে যে, এটা সবার কোশ্চেন, ভাই রিভিশন কিভাবে দ্রুত দেব? আচ্ছা, এখানে আমি একটু রাজেশ পলের অ্যান্সারটা দিই। রাজেশ পল বলছে যে ভাই আমাদের উপর রাগ থেকে কি আপনাদের এরকম সিদ্ধান্ত? শোনো, রাগ থেকে মানুষ কি করে? রাগ থেকে মানুষ গালাগালি করে, রাগ থেকে মানুষ চিৎকার চেঁচামেচি করে, রেগে গেলে মানুষ আসলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। রেগে গেলে কেউ পকেট থেকে টাকা বাইর করে দেয় না। মানে আমরা যেটা দিছি সেটা হচ্ছে, রাইগা গেলে কে পকেট থেকে টাকা বাইর করে দেয় আমারে বলতো? তুই দেখছস কোনোদিন যে রেগে গিয়ে, মানে লিটারালি সাথে সাথে 25-30 লাখ টাকা রেগে গিয়ে পকেট থেকে বের করে দিছে? রাখবো না, কিছু রাখবো না, তোমরা টাকা পয়সা রাখবো না। এরকম কখনো দেখছো তুমি? আচ্ছা বলো। আচ্ছা, তো আসলে কিছু প্রশ্নের উত্তর একটু দিয়ে যাই, যে কতগুলা কোচিং আসলে এক্সাম দিব, এটা জীবন বলো যে কতগুলা কোচিং এক্সাম দিব এটা আচ্ছা, শোনো, এটা অনেকেই এই কাজটা করছো, এবং আমরা এটাকে বলছি না এটা খারাপ কিছু। তোমরা অফলাইনে অনেক জায়গাতে পরীক্ষা দিচ্ছ, তো অফলাইনে পরীক্ষা দেওয়াটা ভালো ইন দ্যাট সিনারিও যে তুমি যদি মনে করো যে অফলাইনে এক জায়গায় আমি পরীক্ষা দিই, আমি পরীক্ষার হলের একটা ভাইব পাচ্ছি, সরাসরি অন্যদের মাঝখানে বসে পরীক্ষা দিতে আমার কেমন লাগছে সেটা আমি বুঝতে পারছি, সেটা দিয়ে যদি তোমার মনে হয় ভালো ভালো। কিন্তু একটা সমস্যা দেখা যায় যে একই সাথে যখন তুমি মাল্টিপল অফলাইন কোচিং এর এক্সাম ব্যাচে ভর্তি হইছো, তখন তোমার যাতায়াত, কয়েক জায়গাতে পরীক্ষা দেওয়া, যখন 2 জায়গাতে 2টা ভিন্ন পরীক্ষা, কোনো পরীক্ষার পড়াই ভালোভাবে রিভাইজ করতে না পারা, নিজের আবার আলাদা যে রিভিশন সেইটা কমপ্লিট করতে না পারা, এইটা যদি চলতে থাকে, একদিকে তোমার সময় নষ্ট হচ্ছে, একদিকে 2টা কোচিং এর 2টা আলাদা পরীক্ষার পড়া তুমি পড়তে পারতেছো না, অন্যদিকে নিজে যে একটা আলাদাভাবে ব্যক্তিগত রিভাইজ করবা সেটাও তুমি সময়ের অভাবে করতে পারছো না, কারণ সময় নষ্ট হচ্ছে। তখন আমি তোমাকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট একটা, মানে অনেকগুলো তো না করে একটা অফলাইনে অন্তত পরীক্ষাটা দাও, শুধুমাত্র এক্সপেরিয়েন্সের জন্য, শুধুমাত্র ওই ফিলিংসটা কাটানোর জন্য যে আমার ভয় করে, নার্ভাসনেসটা কাটানোর জন্য। কিন্তু মাল্টিপল জায়গাতে পরীক্ষা দিতে গিয়ে যখন কোনোটার পড়া পড়তে পারছো না, এটা খুব স্বাভাবিক না যে ধরো তুমি একটা জায়গার পড়াই কমপ্লিট করতে পারছো, সেখানে পরীক্ষা দিতে যাচ্ছ আর একটা জায়গা না পড়ে যাচ্ছ, ওইখানকার নাম্বার খারাপ হবে, তোমার মনও খারাপ হবে, তোমার ডিপ্রেস লাগবে যখন দেখবা তুমি যার পাশে বসে পরীক্ষা দিচ্ছ সে তোমার থেকে অনেক ভালো নাম্বার পাচ্ছে। এটা তো স্বাভাবিক, সে ওই জিনিসটা রিভাইজ করে আসছে, তুমি রিভাইজ করার টাইমই পাও নাই। সো নিজেকে এই মুহূর্তে জেনে শুনে ডিপ্রেসড করো না। আরো একজন দেখলাম লিখছে যে ভাইয়া লাস্ট মোমেন্টে প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছি। লাস্ট মোমেন্টে অসুস্থ হয়েও না, শারীরিক সুস্থতা লাস্ট মোমেন্টে খুব খুব দরকার। তুমি যদি অসুস্থ হয়ে যাও এই লাস্ট 15 দিন, তুমি পরিশ্রমই করতে পারবে না। সুতরাং যারা পরিশ্রম করে অসুস্থ হচ্ছ, তোমরাও একটু লিমিটটা মেনটেন করো। এখন কিন্তু ঘুম দরকার, 5-6 ঘন্টা ঘুম এখন ন্যূনতম দরকারই, কারণ না ঘুমাইলে তুমি তো ওই পরিশ্রম করতে পারবে না। আমাদের আগের যারা বাপদাদারা কৃষিকাজ করতো, সারাদিন মাথায় কাটছে, সন্ধ্যায় এসে ঘুমায় পড়তো। কেন ঘুমায় পড়তো? কারণ তারা জানে যে পরের দিন পরিশ্রম করতে গেলে তার ওই ঘুমটা দরকার। তো তুমি যে পড়তেছো এটাও তো পরিশ্রমের কাজ, এটাও তো পরিশ্রমের কাজ। তো এই যে লম্বা সময় তুমি পড়তেছো, তোমার শরীরের একটা বিশ্রাম লাগবে না? বিশ্রাম না দিলে পরের দিন তোমার শরীর কাজ করতে পারবে? আবার সমান পরিশ্রম করতে পারবে? পরিশ্রম করে ওই জ্ঞানটা মাথায় রাখতে পারবে? পারবে না। সো তোমার ঘুমটাও কিন্তু দরকার। সবকিছু মেনটেন করো। সুতরাং অফলাইনে যদি কোচিং করো, একটার বেশি জায়গাতে করো না। অনলাইনে পরীক্ষা দাও, সমস্যা নাই। প্রশ্নগুলো পাওয়ার জন্য, প্রশ্নগুলো কি টাইপের হয় সেটা দেখার জন্য আমাদের এখানে কোনো বাধা নাই। আমরা পুরো ফ্রি মাইন্ডের
আমরা এই এই জায়গাতে স্টুডেন্টদের সাথে কথা বলি, কিন্তু অফলাইনে বিভিন্ন জায়গায় করতে গিয়ে তোমার সময় যদি নষ্ট হয় এবং তুমি বোঝো তোমার নাম্বার এই জায়গাতে বিভিন্ন ধরনের হচ্ছে বলে তোমার খারাপ লাগতেছে, ফলো ওয়ান। আচ্ছা। আচ্ছা, সাথে সাথে একটা কথা একটু বলে নিই যে এই মোমেন্টে এসে যারা আসলে অন্য কে কত পাইলো, আমার বন্ধু কত পাইলো, আরেকজন ভালো স্টুডেন্ট সে কত পাইলো, আমি এত পাইলাম, তাহলে আমার মনে হয় চান্স হবে না। এইসব চিন্তা থেকে যদি শেষ 15 দিন মুক্ত না থাকতে পারো তাহলে তুমি চান্স পাবো না। কারণ এই যে অন্যদের নিয়ে চিন্তা করা, এটা কারা করে বলো তো? পাশের বাসার আন্টিরা। এবং তুমি কখনো দেখছো যে পাশের বাসার আন্টিরা আসলে কোনোদিন সুখে থাকে? তারা কোনোদিন সুখী? তারা কোনোদিন সুখী না। কেন বলো তো? কারণ যে আসলে সারাদিন অন্যের দিকে তাকায় থাকে, ও কি করলো, ও কি কিনলো, হ্যাঁ, ওর স্বামী কি করছে, কি গিফট দিছে, আমার স্বামী কেন দেওয়া নাই, এই চিন্তা যার মাথায় একবার চলে আসবে, তার জীবনে কোনোদিন সুখ আসবে না। ঠিক ওরকম যে যে আসলে এখন এসে তোমার চিন্তা করতে হবে যে সিট আছে 5,000-এর বেশি, আমার দরকার একটা। আমি যদি ভালো পড়ি, ওই দিন যদি ভালো পরীক্ষা দিই, তাইলে আমি চান্স পাবো, নাইলে আমি চান্স পাবো না। ইকুয়েশন সিম্পল। তোমার আশেপাশের যে, তোমার যে ভালো, তোমার থেকে ভালো যে, তোমার থেকে খারাপ যে, সে কে কত পাচ্ছে, সেইটা যদি তুমি সারাদিন চিন্তা করতে থাকো, অনেক সময় হেলদি কম্পিটিশন গুড। যে ধরো আমি আর আমার ফ্রেন্ড দুইজন খুব ভালো ফ্রেন্ড, আমরা হেলদি ভাবে ট্রাই করতে, দুইজন দুজনকে হেল্প করি, দুইজন দুজনকে পড়ায় হেল্প করি, এবং একজন আরেকজন থেকে বেটার নাম্বার পাওয়ার চেষ্টা করি। এবং এটাকে কখনো আমরা হিংসা হিসেবে দেখি না, যে ও ভালো পাচ্ছে আমি একটু খারাপ করছি তাহলে আমি চান্স পাবো না। এই চিন্তা, মানে এই সব চিন্তা আসলে একদম করা যাবে না। শেষ পর্যন্ত তোমার একটাই চিন্তা মাথায়, সেটা হচ্ছে আমি আমার জীবনের সেরা পরিশ্রম করবো শেষ 15 দিন, এবং 12ই ডিসেম্বর যদি ভালো একটা পরীক্ষা দিই, সৃষ্টিকর্তা যদি আমার সহায় থাকে, তোমরা এখন নিয়মিত নামাজ রোজা করবা, এবং সাথে সাথে অন্য ধর্মাবলম্বী যারা, প্রার্থনা করবা, সৃষ্টিকর্তাকে ডাকবা। ওই দিন যদি সৃষ্টিকর্তা আমার সহায় থাকে, অবশ্যই তুমি চান্স পাবা। চান্স মিস করার কোনো কারণ নাই। আচ্ছা ভাই, আর কি নিয়ে বলা যায়? আচ্ছা, তো তোমাদের আর কি কি প্রশ্ন আছে একটু বলো তো আমাদেরকে, আর কি কি, না আচ্ছা, হলে আমরা সাথে সাথে একটা কমন জিনিস একটু বলে দিই যে কয়টা দাগাবো। এটা একটা ভালো প্রশ্ন। তো কয়টা দাগাবো এটা, তোমরা প্রায় বলো যে কঠিন প্রশ্ন হইলে কি করবো ভাইয়া, সহজ প্রশ্ন হইলে কি করব। তো কঠিন বলো সহজ বলো, সব ক্ষেত্রে একই নিয়ম, যে যেগুলা পারো সেগুলা তো দাগাবো, হ্যাঁ, যেগুলা পারি সেগুলা দাগাবো। যেগুলা 50-50, যে অপশন এইটা হবে নাকি এইটা হবে, এগুলাও দাগাবো। হ্যাঁ, এগুলাও দাগাবো, কারণ 50-50 থেকে যদি 50% হয়, তাহলে তো আমার লাভ। লাভ না? ম্যাথ তো বুঝি নাকি? 50-50 থেকে যদি 50% হয়, তাইলে ভাইয়া আমার লাভ। এখন যদি কোনো কারণে আমার হচ্ছে 50-50 হচ্ছে না, ধরো চারটার ভিতর দুইটা তিনটায় কনফিউশন, তখনও আমার মনে হয় যে তুমি ওই চান্সটা নিতে পারো। শুধুমাত্র সেইটা কখনো দাগাবা না যেটা হচ্ছে জীবনে কোনোদিন তুমি দেখো নাই, মানে প্রশ্নও বুঝতেছো না, অপশনও বুঝতেছো না, হ্যাঁ, মানে কি যে হবে কিছুই জানো না। তো এইগুলা স্কিপ করে রেখে, যেগুলা সম্পর্কে তোমার আইডিয়া আছে যে না এই প্রশ্নটা চেনা চেনা, আমি চিনি, হ্যাঁ, উত্তর হয়তো দুইটার ভিতর একটা, এগুলা ভুলেও সাইডে আসবা না। এটা হচ্ছে একটা কমন ব্যাপার। কারণ কি, 50-50 থেকে 50% যারা দাগায় আসবে, ধরো তুমি 50-50 গুলা ছেড়ে আসলা, 10টা ছেড়ে আসলা, জিরো পাইলা, আর তোমার বন্ধু 10টা দাগায় আসলো, 5টা পারলো, 5টা পারলো না, তার লাভ কত জানো? তার লাভ হচ্ছে 3.75। ওই 3.75 এর জন্য সে চান্স পাবে, তুমি চান্স পাবা না। সে ঢাকা মেডিকেলে চান্স পাবে, তুমি অনেক নিচে চলে যাবা মেডিকেলের র্যাঙ্কিং এ। এই ঘটনাগুলো ঘটবে, ফলে এই কাজটা করা যাবে না। আচ্ছা, আর কিছু? আর ওভাবে ওদের আসলে প্রশ্ন নাই। কমন যে সমস্যাগুলো সেগুলো অলরেডি আমরা বলছি এর মধ্যে। আচ্ছা, আমার মনে হয় ইভেন আমাদের আরো একটা চেষ্টাও ছিল যে আমরা আসলে আধা ঘন্টার মধ্যে শেষ করব। আধা ঘন্টার ভিতর শেষ করবো, আমরা 40 মিনিট নিয়েও নিছি। তো হুম। আমার মনে হয় যে আমরা আজকে এখানে শেষ করতে পারি। আমাদের মেইন কথা যে রিভিশনের ক্ষেত্রে যেটা বলছি একটু আবার রিক্যাপ করি, সেটা হচ্ছে এই মুহূর্তে এসে অনুশীলনী পড়তে হবে, কিন্তু জাস্ট অ্যান্সার গুলা চোখ বুলায় যাবা। এক্সট্রা ইনফো পড়তে হবে, এক্সট্রা ইনফো যা পড়ছো সেগুলো জাস্ট চোখ বুলায় যাবা। আর মূল বই পড়তে হবে, মূল বইয়ের দাগানো লাইন গুলাই এখন আমরা ফোকাস করব। কারণ আমরা এর আগে পুরো বইটা রিডিং পড়ছি, পুরো বইটা সম্পর্কে আইডিয়া আছে, এখন দাগানো লাইন গুলাতে বেশি ফোকাস করব। আমাদের মূল টার্গেট থাকবে মেডিকেলের প্রশ্ন যেমনই হোক, সহজ হোক কঠিন হোক, মানে তুমি অনেক প্রশ্ন পাবা, 50-60-70% প্রশ্ন পাওয়া যায় যেগুলো সহজ প্রশ্ন, যেগুলা দাগানো লাইনের প্রশ্ন, কমন জায়গার প্রশ্ন, একেবারে ডিরেক্ট তুলে দেওয়া। তো সেই জিনিসগুলো আসলে এনশিওর করতে হবে যে সেগুলা যেন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় পারি। সেগুলা পারলে মেডিকেলে চান্স কেউ ঠেকাইতে পারবে না। তো মেইন কথা হচ্ছে, আর রিভিশনের ক্ষেত্রে 9 দিন 6 দিন, মানে এখন থেকে প্রথম 9 দিন। এবং সেক্ষেত্রে আমি বলছি যে 6টা সাবজেক্ট আমাদের আছে, 6টা পেপার।
ছয়টার মধ্যে তিনটা তিনটা করে ভাগ করে নিবা, যে বোটানি, কেমিস্ট্রি, জিকে, তারপর সাথে হইতে পারে যে জিওলজি, সাথে হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে ইংলিশ। তো এখানে একটু ভাগ করে নিবা, যে কেমিস্ট্রি যেদিন নিচ্ছ সেদিন একটু কেমিস্ট্রিতে সময় বেশি রাখবা, ফিজিক্সে একটু কম সময় দিবা, কারণ ফিজিক্সে আমরা নাম্বার অনুযায়ী সবকিছু হিসাব রাখবো, যে কেমিস্ট্রিতে 25 মার্ক, ফিজিক্সে কিন্তু 15 মার্ক, সেটা একটা। আর সাথে সাথে একটু বলি যে ইংলিশের ক্ষেত্রে তোমাদের দুশ্চিন্তা, ইংলিশ জিকে দুইটার ক্ষেত্রেই হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, এগুলা থেকে প্রচুর কমন আসে, এবছরও আসবে। তোমরা যেই ভয়টা পাচ্ছ যে বায়োলজিতে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে হচ্ছে একটু বৈশিষ্ট্য সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আসবে, একটু সাথে সাথে আরো একটা গুড নিউজ দিই, যে আমরা আসলে তোমাদের জন্য বৈশিষ্ট্য, সত্য মিথ্যা এগুলাও রেডি করে ফেলছি। এরকম পিডিএফও আমরা তোমাদের দিতে যাচ্ছি। ফলে জিকে, জিকের পিডিএফ, মানবিক গুণাবলীর একটা ফাইনাল পিডিএফ, বৈশিষ্ট্য সত্য মিথ্যা টাইপের প্রশ্নের পিডিএফ, ইনশাআল্লাহ মেডিওলজি থেকে এমন এমন সব ফিচার মানে জিনিস তুমি পেতে যাচ্ছ, যেগুলো আসলে তুমি বুঝতে পারবা যে মেডিওলজি আসলে তোমার জন্য কতটা চিন্তা করে, মেডিওলজি তোমার জন্য কতটা ডেডিকেটেড, মেডিওলজির ভাইয়ারা রাত দিন যে 24 ঘন্টা যে পরিশ্রম করতেছে, সেটার প্রমাণ তুমি সামনে পেতে যাচ্ছ ইনশাআল্লাহ। এখন তো পাচ্ছ অবশ্যই, এবং সামনেও ইনশাআল্লাহ পাবা। এই তো। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে জানিও। আর শেষ মুহূর্তে ভালোভাবে রিভাইজ করা শুরু করো। এরকম কোনো ধরনের কনফিউশন রাখো না যে অনুশীলনী পড়বো কিনা, অবশ্যই অনুশীলনী সব কমপ্লিট করো। অনুশীলনী থেকে অনেক অনেক বেশি প্রশ্ন আসবে, বিগত বছরগুলোর প্রশ্নগুলো অবশ্যই রিভাইজ করো। জিকে ইংলিশের লাস্ট মোমেন্ট চলতেছে, সো জিকে ইংলিশের ক্ষেত্রে যা যা আছে সেগুলো একবার করে পড়ে ফেলো। এটার জন্য দরকার হলে যদি দিনে তোমার 2 থেকে আড়াই ঘন্টা সময় দেওয়া লাগে সেটাও তুমি দাও, কিন্তু এটা কমপ্লিট করে যেও, কারণ তুমি দেখতেই পাচ্ছ দিন শেষে জুলজি, বোটানি, জিকে, হ্যাঁ ইংলিশ সবগুলোর জন্য মার্ক সমান হয়ে গেছে, সেটা হচ্ছে 15। সো সবগুলোর ইম্পর্টেন্স কিন্তু এখানে সমান। তুমি যদি জিকেতে 1 মার্ক পাও সেখানেও তোমার 1 মার্ক বাড়বে, ফিজিক্সের একটা এমসিকিউ পারলেও কিন্তু তোমার 1 মার্ক বাড়বে। সো সেই ব্যাপারটা খেয়াল রেখে পড়াশোনা করো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।